গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সম্রাট পর্ব ৩। তাদের পরিবারের আর্থ্রাইটিসের ইতিহাস আছে। লোকটি কথা বলে কম, কাজকর্ম বিশেষ কিছু করে না। থাকে ওয়াশিংটনের পশ্চিমে একটা হোটেলে। মাসে একবার সিটি ব্যাংক থেকে $25-30 নিয়ে এসে হোটেলের বিল মেটায়। মাসে 2বার যায় সিঙ্গেলস ক্লাবে। উদ্দেশ্য কোনো মেয়ের সঙ্গ পাওয়া যায় কিনা। উদ্দেশ্য সফল হয় না কোনো সময়ই। মেয়েরা 43 বছরের কোনো মানুষের ব্যাপারে তেমন উৎসাহ বোধ করে না। তার চেয়েও বড় কথা, জনাথন নাচ জানে না। কাজেই কোনো মেয়েকে গিয়ে বলতে পারে না, তুমি কি আমার সঙ্গে খানিকক্ষণ নাচবে। অবশ্য তার সময় সেজন্য যে খুব খারাপ কাটে তা নয়। সমুদ্রের পাড়ে প্রতিদিনই সে বেশ কিছুটা সময় কাটায়। কয়েকটা বিয়ার খায়, কোনো কোনো দিন মুভি দেখে তারপর ফিরে আসে নিজের ঘরে। প্রতি রাতেই তার ভালো ঘুম হয়। জীবন থেকে অবসর নেওয়া একজন মানুষ, যার জীবনে তেমন কোনো উত্তেজনা নেই, উত্তেজনার প্রয়োজনও নেই। একদিন দুপুর 2:30টার দিকে এই লোক হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল। তার সুটকেস গুছিয়ে নিয়ে হোটেলের বিল মিটিয়ে দিল। হোটেলের মালিক অবাক হয়ে বলল, অসময়ে চলে যাচ্ছেন? জনাথন হাসল। আবার আসবেন? আসব, নিশ্চয়ই আসব। জনাথনের গায়ে একটা সামার কোট, মাথায় ক্রিকেট খেলোয়াড়ের সাদা টুপি, হাতে রেক্সিনের একটা হ্যান্ডব্যাগ। সে হেঁটে হেঁটে গেল গ্রেহাউন্ড বাস স্টেশনে। সুটকেস বুক করল নিউ অর্লিংটনের ঠিকানায়। ট্যাক্সি ভাড়া করে চলে গেল ফ্লাওয়ার শপে। ফুলের দোকানের ছোট্ট মেয়েটিকে বলল, টকটকে লাল রঙের 3 ডজন গোলাপ দিতে পারো? সবচেয়ে বড় সাইজ। মেয়েটি হেসে বলল, বিশেষ কোনো উৎসব বুঝি? হ্যাঁ, খুব বড় উৎসব। তোরা বানিয়ে দেব? দাও। দাম কিন্তু অনেক পড়বে, এগুলো এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। আমি ক্যাশে পেমেন্ট করব, দামের জন্য কোনো অসুবিধা নেই। তুমি নিজেই নিয়ে যাবে? হ্যাঁ, আমি নিজেই নিয়ে যাব। জনাথন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ফুলের সঙ্গে আর কি দেওয়া যায় বলো তো? কাকে দিচ্ছ? তা বলা যাবে না। আমার মনে হয় ফুলগুলিই যথেষ্ট। চমৎকার ফুল। আমাকে কেউ কোনোদিন এতগুলি ফুল একসঙ্গে দেয়নি। জনাথন চলে গেল ফলের দোকানে, এক ঝুড়ি আপেল কিনল। টকটকে লাল রঙের আপেল, বড় সুন্দর। ফুল এবং ফলের ঝুড়ি হাতে সে বেলা 4টার দিকে সমুদ্রের পাড়ে উপস্থিত হল। এই জায়গাটা তার খুব ভালো করে চেনা। গত 6 মাসে প্রতিদিন একবার করে এখানে এসেছে, চষে বেরিয়েছে চারদিক। এটা কি উদ্দেশ্যমূলক ছিল? হয়তোবা। জনাথনের চোখে মুখে এখন আর আগের আলস্য নেই। চোখ ঝকঝক করছে, ঈগল পাখির দৃষ্টি। সে এগিয়ে গেল সাউথ পয়েন্ট টার্মিনালে। বেশ কয়েকটি শখের প্রমোত্তরই ভিড় করে আছে। সুন্দর সুন্দর নাম, সুইট 16, দ্য ড্রিম, দ্য রেড রিবন। এরা সন্ধ্যের আগে আগে ছেড়ে যাবে, রাত 10টা-11টার দিকে ফিরে আসবে। জনাথন যে প্রমোত্তরীটির কাছে এসে দাঁড়ালো, তার নাম দ্য ফার ইস্ট। চমৎকার দোতলা একটা ছিমছাম জলযান, ধবধবে সাদা রং। নীল জলের সঙ্গে এত চমৎকার মানিয়েছে। এখানে কি পল ভিস্তানি আছেন? কেন? আমার একটু প্রয়োজন ছিল। কি প্রয়োজন? আমি তার জন্য কিছু উপহার এনেছিলাম। জনাথন তার উপহার দেখালো এবং বিনীত ভঙ্গিতে হাসল। মৃদুস্বরে বলল, একসময় তার কাছ থেকে উপহার পেয়েছিলাম, সেই জন্য আসা। উপহার আমার কাছে দিয়ে দাও, নিয়ে যাচ্ছি। নাম কি বলো? পল ভিন্তানিকে বলবো। আমি একজন অভাজন ব্যক্তি, নাম বললে চিনতে পারবেন না, দেখলে হয়তো চিনতে পারতেন। না, তুমি যেতে পারবে না, নিরাপত্তার একটা ব্যাপার আছে। আপনি আমাকে ভালো করে তল্লাশি করে দেখুন। দেখা দেখির কি দরকার নেই, দাও উপহারগুলি দাও। কি নাম বলবো? নাম বলতে হবে না, বলবেন একজন দরিদ্র ভক্ত। লোকটি ফুল এবং আপেল নিয়ে চলে গেল। জনাথন হতাশ মুখে দাঁড়িয়ে রইল নিচে। তার মনে ক্ষীণ আশা, এক্ষুনি তার ডাক পড়বে।
এতগুলি চমৎকার ফুল কে দিয়েছে, কি জন্য দিয়েছে, এটা জানার আগ্রহ সবারই হবে। পল ভিন্টানিরও হওয়া উচিত। এবং তাই হলো, জনাথনকে ভিতরে যেতে বলা হলো। পল ভিন্টানির বয়স 30-এর কম, কিন্তু দেখাচ্ছে 40-এর মতো। তার কোমর জড়িয়ে যে মেয়েটি বসে আছে তার বয়স 17-র বেশি হবে না। এমন একজন রূপসী মেয়েকে দেখতে পাওয়া ভাগ্যের কথা। পল ভিন্টানি প্রচুর মদ্যপানের কারণে চোখ খুলে রাখতে পারছে না। কথা বলল মেয়েটি। এত চমৎকার গোলাপগুলি তুমি পলকে দিয়েছ? জনাথন বিনয়ে মাথা নিচু করে ফেলল। এত সুন্দর ফুল দিতে হয় প্রেমিকাকে, তোমার বোধহয় প্রেমিকা নেই। মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। সেও মনে হয় নেশাগ্রস্ত। ভিন্টানি থেমে থেমে বলল, তোমাকে চিনতে পারছি না। আমার নাম জনাথন। জনাথন, ফুলের জন্য তোমাকে ধন্যবাদ। এখন যেতে পারো, আর যদি তোমার কোনো আবদার থাকে পরে এসে বলবে। কিছু একটা তোমার মনে আছে, বিনা কারণে কেউ ফুল দেয় না। হা হা হা। ভিন্টানি হাতের ইশারা করে জনাথনকে চলে যেতে বলল। জনাথন একটু পিছিয়ে গিয়ে কেবিনের দরজা ভিজিয়ে দিল। ভিন্টানি, আমাকে তোমার চেনার কথা। আমার নাম এন্ড্রু জনাথন। জার্মানিতে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাকে এত সহজে ভুলে যাওয়া ঠিক না। ভিন্টানির নেশা কেটে যেতে শুরু করলো। মেয়েটি তাকাচ্ছে অবাক হয়ে। সে উঠে দাঁড়াবে কি দাঁড়াবে না ঠিক করতে পারছে না। জনাথন মেয়েটিকে ঠান্ডা গলায় বলল, নড়াচড়া করবে না, কোনো রকম সারা শব্দও করবে না। আমার সঙ্গে একটি লুগার 36 পিস্তল আছে। পিস্তল চালনায় আমার দক্ষতা তোমার বন্ধু মিস্টার ভিন্টানি ভালোই জানেন। তাই না মিস্টার ভিন্টানি? ভিন্টানি শুকনো গলায় বলল, তুমি কি চাও? তেমন কিছুই চাই না। আমি কিছু কোকেন এনেছি তোমার জন্য। এটি তুমি আমার সামনে খাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এটা আমার অনেক দিনের শখ। ভিন্টানির নেশা পুরোপুরি কেটে গেল। তার কপালে ঘাম জমতে শুরু করেছে। জনাথন তার সামার কোটের পকেট থেকে পিস্তলটি বের করল। ছোট্ট সিমসাম একটা জিনিস। ভিন্টানি টেনে টেনে বলল, জনাথন, তুমি জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারবে না। তোমার মতো জীবনের প্রতি আমার কোনো মোহ নেই। বের না হতে পারলেও ক্ষতি নেই, খেতে শুরু করো। পিস্তলের গুলি খেয়ে মরার চেয়ে কোকেন খেয়ে মরা ভালো। এতে কষ্ট কম হয় বলে আমার ধারণা। জনাথন তাকিয়ে আছে হাসি মুখে, যেন কিছুই হয়নি। ভিন্টানি খেতে শুরু করলো। তার চোখ ঠিকরে যেন বের হয়ে আসছে। চাপা একটা গোগো শব্দ আসছে মুখ থেকে। মেয়েটি এক দৃষ্টে তাকিয়ে আছে জনাথনের দিকে। অবিশ্বাস্য এই ঘটনাটি সে নিজের চোখের সামনেই দেখেছে, তবু স্বীকার করতে পারছে না। জনাথন বলল, তোমার মতো এমন রূপসী একটা মেয়ের তো খুব ভালো ছেলে বন্ধু পাওয়ার কথা। এর সঙ্গে লেপ্টে আছো কেন? মেয়েটি জবাব দিল না। জনাথন বলল, কি নাম তোমার? অ্যালেনা। অ্যালেনা, তোমার বন্ধুর মৃত্যু হয়ে গেছে বলে আমার ধারণা। তবু একজন ভালো ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়া ভালো। এলেনা জিভ দিয়ে ঠোঁট চাটল। জনাথন বলল, শুভ সন্ধ্যা এলেনা। জনাথন নির্বিঘ্নে নিচে নেমে এলো। কেউ তাকে কোনো প্রশ্ন করল না। সে মুখে একটা বিনীত হাসি ফুটিয়ে রাখল। তার খোঁজ পড়ল 35 মিনিট পর। ওয়েস্ট কোস্টের মাফিয়া বস এন্টেনার বলো ছেলে পল ভিন্টানি মারা গেছে। খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। এন্ড্রু জনাথন মিলিয়ে গেছে হাওয়ার মতো। অ্যান্টেনা ঠান্ডা গলায় বলল, 72 ঘন্টার মধ্যে আমি একে চাই। সে শহরেই আছে এবং সে কোনো জাদুমন্ত্র জানে না। অ্যান্টেনা মাফিয়াদের ক্ষমতার একটা নমুনা দেখাবার ব্যবস্থা করল। তারা নিজেদের নিজস্ব পদ্ধতিতে শহর থেকে বের হবার সমস্ত পথ সিল করে দিল। মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাঘের গুহায় ঢুকে কেউ বাঘের বাচ্চা মেরে যেতে পারে না। 72 ঘন্টা পার হয়ে গেল। এন্ড্রু জনাথন ধরা পড়ল না। শিকাগো মাফিয়াদের একটি প্রধান শাখা থেকে বিপুল সাহায্য এসে উপস্থিত হল। শহরকে বন্ধ করা হবে। চিরুনির মতো এলাকাটিতে আছড়ানো হবে। একটি মাছিও যেন যেতে না পারে।
জোনাথন তো একজন জলজ্যান্ত মানুষ। শহরকে ঘিরে একটি কাল্পনিক বৃত্ত তৈরি করা হয়েছে। সে বৃত্ত ক্রমেই ছোট হয়ে আসছে, কিন্তু জোনাথনকে পাওয়া যাচ্ছে না। পঞ্চম দিনে এত্তেনা একটি টেলিফোন কল পেল। জেনারেল সিমসং লং ডিস্টেন্স কল করেছে। তাদের কথাবার্তা হলো এরকম: সিমসং, আমাকে চিনতে পারছেন তো? এত্তেনা, পারছি। বয়স হয়েছে, স্মৃতি দুর্বল, কিন্তু আপনাকে চিনতে পারছি। সিমসং, আপনার পারিবারিক দুঃসংবাদে খুবই দুঃখিত হলাম। ধন্যবাদ, আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুনলাম এন্ড্রু জোনাথন এখনও ধরা পড়েনি? না, তবে ধরা পড়বে। সময় হয়ে এসেছে। আপনি শিকাগো শহরে একটা সূচ ফেলে রাখুন, আমি খুঁজে বের করে দেব। সে ক্ষমতা আমার আছে, আশা করি স্বীকার করবেন। আমি একটি বিশেষ কারণে আপনাকে টেলিফোন করেছি। কারণ ছাড়া আপনাদের মতো মানুষ আমাদের খোঁজ করবেন না, তা আমি জানি। কারণটি বলুন। এন্ড্রু জোনাথনকে আমাদের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। নীরব। আপনি আপনার দলের সবাইকে উঠিয়ে নেবেন। এত্তেনা তখনও নীরব। সিমসন, এন্ড্রু জোনাথনকে জীবিত অবস্থায় আমাদের হাতে তুলে দিতে হবে। আপনার কাছ থেকে এই গ্যারান্টি চাই। এত্তেনা, তা সম্ভব নয়। আপনি বুদ্ধিমান মানুষ বলে জানতাম। আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমাকে জানাবেন হ্যাঁ কিংবা না। জেনারেল সিমসন টেলিফোন নামিয়ে রাখলেন এবং 1 ঘন্টা পর ফকনারকে টেলিফোনে জানালেন এন্ড্রু জোনাথনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাকে আগামীকাল ভোরে পৌঁছে দেওয়া হবে। খুঁজে পেতে অসুবিধে হয়নি তো? না, তেমন হয়নি। বেন ওয়াটসন জুনিয়রকে কবে পাবো? বলতে পারছি না। পাবো তো? সিমসন জবাব দিলেন না, টেলিফোন নামিয়ে রাখলেন। রাত 2:25 বেন ওয়াটসনকে ডেকে তোলা হলো। কারারক্ষী বলল, জেল ওয়ার্ডেন আপনার সঙ্গে দেখা করতে চান, বিশেষ প্রয়োজন। বেন ওয়াটসন গম্ভীর হয়ে রইল, কিছু বলল না। আপনাকে এক্ষুনি যেতে হবে। তার সঙ্গে আমার এমন কোনো জরুরি কথা থাকতে পারে না যে আমাকে রাত দুপুরে তার কাছে যেতে হবে। আপনাকে যেতে হবে, দয়া করে তর্ক করবেন না। বেন ওয়াটসন উঠে পড়ল। প্রায় 6 ফুট লম্বা একটি মানুষ, 250-300 পাউন্ড ওজন, যে কারণে তাকে রোগা দেখায়। এর চোখ দুটি বড় বড় এবং আশ্চর্য রকমের কালো। চোখের দিকে তাকালে এই মানুষটির সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ধারণা হওয়া খুব স্বাভাবিক। তাকে যারা ঘনিষ্ঠভাবে চেনে তারা এই ভুল করে না। মিস্টার বেন ওয়াটসন, হ্যাঁ, কফি খাবেন? রাত দুপুরে আমি কফি খাই না। লম্বা একটা জার্নি করবেন, গরম কফির কথা সেজন্যই বলছি। ওয়াটসন তাকিয়ে রইল। আপনি রওনা হবেন খুব শিগগিরই। কোথায়? মিসিসিপি পেনিটেনশিয়ারি। কারণ? আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আদেশে কাজ করছি। স্টেট ডিপার্টমেন্টের কিছু কর্তা ব্যক্তি আছে, এদের একজন আপনার সঙ্গে যাবেন। আমি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি তা তো জানা ছিল না। আমার নিজেরও জানা ছিল না। সিগারেট নিন। আমি সিগারেট খাই না। কফির কথা বলবো? একবার তো বলেছি রাত দুপুরে আমি কফিও খাই না। ওয়ার্ডেন সিগারেট ধরালেন। তার চোখ কৌতূহলে চিকমিক করছে। মিস্টার ওয়াটসন, বলুন। আপনাকে নিয়ে যাওয়া হবে আর্মড গাড়িতে। মাঝপথে গাড়ি ভেঙে আপনি পালাবেন। তার মানে? তার মানে খুব সহজ মিস্টার ওয়াটসন। স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে আপনি পালিয়ে একটি বিশেষ মানুষের কাছে যাবেন। কাজেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে আপনি তা পারেন। স্টেট ডিপার্টমেন্টের হাতে এতটা ক্ষমতা আমার জানা ছিল না। আমার নিজেরও জানা ছিল না মিস্টার ওয়াটসন। বেন চুপ করে রইল। সে কথাবার্তা খুব কম বলে। তারপর তার ঘুম পাচ্ছে। ওয়ার্ডেন নিচু গলায় বলল, যে লোকটির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তার নাম তো জানতে চাইলেন না। নাম অনুমান করতে পারছি, ফকনার। একমাত্র ফকনারের মাথায় এই জাতীয় পরিকল্পনা খেলে। উনি কি আপনার বন্ধু? আমাদের দুজনেরই কোনো বন্ধু নেই। 3টা বাচ্চা। এখন কি রওনা হব? নিশ্চয়ই নিশ্চয়ই। পেনিটেনশিয়ারির আর্মড ভেহিকল ছুটে চলছে হাইওয়ে 59 দিয়ে। অন্ধকারে বেন ওয়াটসন বসে আছে চুপচাপ।
একজন অল্পবয়স্ক নার্ভাস ধরনের যুবক পরিকল্পনাটি তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছে। বেন ওয়াটসনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না সে কিছু শুনছে। তরুণটি মৃদু স্বরে বলল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? না। আমি কি আবার গোড়া থেকে বলবো? না। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। সময় হলে আমাকে ডেকে তুলবেন। তরুণটি চুপ করে গেল। কিছুক্ষণের মধ্যে বেন ওয়াটসন নাক ডাকতে লাগলো। তরুণটি বিড়বিড় করে নিজের মনে কি যেন বলল। একা একা বসে থাকতে তার কেমন জানি ভয় করছে। গাড়ির ভেতরটা অন্ধকার। এখান থেকে বাইরে কি হচ্ছে কিছুই বোঝার উপায় নেই। তার চেয়েও বড় কথা, অদ্ভুত এক মানুষ তার সহযাত্রী। সে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তরুণটি খুক খুক করে কাশতে লাগল। এ ধরনের একটি বাড়ি ফকনার আশা করেনি। টিলার ওপর চমৎকার বাংলো, টালির ছাদ, পাইন গাছ দিয়ে ঘেরা বাড়ির সামনে অনেকখানি জায়গায় ফুলের বাগান করা হয়েছে। বিচিত্র বর্ণের কসমস ফুটছে বাগানে। একটা বগেনভিলিয়া উঠে গেছে টালির ছাদে, তার পাতা নীলছে। সবকিছু মিলিয়ে একটা অদেখা স্বপ্ন। ঠিকানা ভুল হয়নি তো? ফকনা ঠিকানা যাচাই করবার জন্য একটা নোট বই খুলল। একটা ছেলে বেরিয়ে এলো তখন, 6-7 বছর বয়স, অত্যন্ত রুগ্ন। এরকম একটি রুগ্ন শিশুকে এ বাড়িতে মানায় না। ফকনার বলল, হ্যালো। ছেলেটি তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। তার মানে এ বাড়িতে লোকজন বিশেষ আসে না। সে কারণেই অচেনা মানুষকে দেখে ছেলেটি হাসছে। ফকনার ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, কেমন আছো তুমি? ভালো আছি। এরকম একটি চমৎকার একটি সকালে খারাপ থাকা মুশকিল, তাই না? হ্যাঁ। নাম কি তোমার? রবার্ট। হ্যালো রবার্ট। হ্যালো। আমি কি আসতে পারি তোমাদের বাগানে? হ্যাঁ পারো। আমার নাম ফকনার। ফকনার ভিতরে ঢুকেই হাত বাড়িয়ে দিল। ছেলেটি এগিয়ে দিল তার ছোট্ট হাত। এখন থেকে আমরা দুজনে বন্ধু হলাম। কি বলো রবার্ট? হ্যাঁ, বন্ধু হলাম। এখন বলো, মিস্টার রবিনসন তোমার কে হন? আমার দাদা। আমি সেরকমই ভেবেছিলাম। রবিনসন কি আছে? আছে। কি করছে? ব্যায়াম করছে। ফকনার স্বস্তি বোধ করল। ব্যায়াম ট্যায়াম করছে যখন, তখন ধরে না যেতে পারে শরীরের প্রতি নজর আছে। দাদাকে ডেকে দিব? আমার এমন কিছু তাড়া নেই। আমি বরং তোমার সঙ্গেই কিছুক্ষণ গল্প করি। এ বাড়িতে তোমরা দুজন ছাড়া আর কে কে থাকে? আমরা দুজনেই শুধু থাকি। তোমার বাবা মা? বাবা মারা গেছেন, আর বিয়ে হয়ে গেছে। থ্যাঙ্কসগিভিংয়ের সময় আমি মার কাছে যাই। বাহ, চমৎকার। খুব মজা হয়। হয়। এবার ক্রিসমাসে মা আমাদের এখানে আসবে। মার সঙ্গে আসবে পলিন। পলিনকে? পলিন আমার সৎ বোন, ভীষণ বাজি। তাই নাকি? হ্যাঁ, আর খুব মিথ্যেবাদী। বলো কি? হ্যাঁ। যদি আসে তাহলে তো বড্ড মুশকিল হবে। না, হবে না। ও আমার খুব ভালো বন্ধু। আচ্ছা। পলিন কি খুব ভালো মেয়ে? কি? পলিন খুব ভালো মেয়ে? কি একটু আগে বলেছ সে পাজি? পাজি কিন্তু ভালো মেয়ে। মাঝে মাঝে পাজিরাও ভালো হয়। ফকনার শব্দ করে হেসে উঠল। বহুদিন এমন প্রাণ খুলে হাসেনি। হাসি থামতেই চোখে পড়ল বারান্দায় গম্ভীর মুখে রবিনসন দাঁড়িয়ে আছে। রোগা লম্বা একটা মানুষ, চোখে স্টিল রিমের চশমা, সব চুল পেকে সাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক। ক্লাসে ফিলোসফি বা সমাজতন্ত্র পড়ান। ফকনার হাত নাড়ল। রবিনসন তার কোনো উত্তর দিল না। তার মুখ আরো গম্ভীর হয়ে গেল, যেন সে কিছু আশঙ্কা করছে। কেমন আছো রবিনসন? ভালো। তোমার নাতির সঙ্গে কথা বলছিলাম। চমৎকার ছেলে। তোমার নাতি আছে জানতাম না। রবিনসন জবাব দিল না। এই বাড়িটা কি নিজের নাকি? হ্যাঁ। নগদ পয়সায় কিনেছ না মর্টগেজ? মর্টগেজ। এত গম্ভীর হয়ে আছো কেন? মনে হচ্ছে আমাকে দেখে খুশি হওনি? না, হইনি। পুরনো দিনের বন্ধুত্বের খাতির একটু সহজ হতে পারো। তোমার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব ছিল না। চশমা নিয়েছ দেখছি। বয়স হচ্ছে, ইন্দ্রিয় দুর্বল হচ্ছে। হতাশাগ্রস্তের মতো কথা বলছে রবিনসন।
হতাশাগ্রস্তের মতো না, স্বাভাবিক একজন মানুষের মতোই কথা বলছি। শরীর কিন্তু ভালোই আছে এবং তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, সাদা চুলে তোমাকে চমৎকার দেখাচ্ছে, আইনস্টাইনের মতো লাগছে। ধন্যবাদ। আমি কি নিরিবিলিতে তোমার সঙ্গে কথা বলতে পারি? পারো। ব্রেকফাস্ট করে আসিনি, ব্যবস্থা করা যাবে? যাবে। ফকনার শীষ দিতে লাগলো। সে শীষের ভেতর কোনো একটা গানের সুর বাজবার চেষ্টা করছে। লক্ষ্য করছে রবার্টকে। ছেলেটি নিজের মনেই কথা বলছে এবং একা একা হাঁটছে। হাঁটছে দুর্বলভাবে, যেন পায়ের তেমন জোর নেই। বলিও নাকি? ফগনার সিগারেট ধরালো। সিগারেট খুব বেশি খাওয়া হচ্ছে। রবিনসন গিয়েছে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। এত সময় লাগছে কেন? রাজেকে কোনো ব্যবস্থা নাকি? কফির কাপে চুমুক দিয়ে ফকনার হালকা গলায় বলল, এবারই কত টাকায় মর্গেজড? $30,000। কত বছরে দিতে হবে? 20 বছর। তোমার রোজগার পাতি কি? তেমন কিছু না। কিছু করছো না? করছি। বছরে কত আসে? খুবই সামান্য, বলার মতো কিছু না। দুঃসময় যাচ্ছে? রবিনসন জবাব দিল না। ফকনার তার স্বভাব সুলভ সহজ ভঙ্গিতে বলল, আমি তোমার জন্য একটি চেক নিয়ে এসেছি। এ দিয়ে মর্টগেজের পুরো টাকাটা দেওয়া যাবে এবং কাজ শেষ হলে তুমি সমান পরিমাণ টাকা পাবে। বাকি জীবন হেসে খেলে চলে যাবার কথা। রবিনসন চুপ করে রইল। কাজটা কি জানতে চাও না? না, কারণ আমি অবসর নিয়েছি। বাকি যে কটা দিন বাঁচব রবার্টের সঙ্গে থাকতে চাই। বেঁচে থাকার জন্যই তো টাকার প্রয়োজন। তুমি আমার জন্য যে ব্রেকফাস্টের ব্যবস্থা করলে, তা দেখে তো মনে হয় তোমার ঝুড়ি ফুটো হয়ে গেছে। ফকনার, আমি অবসর নিয়েছি। মানুষ অবসর নেয় একবারই, যখন মারা যায়। তোমাকে আমার ভীষণ দরকার, কিন্তু আমার তোমাকে দরকার নেই। আমার দরকার রবার্টকে। ওর কেউ নেই, আমি ওর অভিভাবক। ফকনার হেসে উঠল। হাসছো কেন? তোমার কথা শুনে। তুমি বললে তুমি ওর অভিভাবক। কপদর্ক্ষীণ একজন অভিভাবকের ওর কোনো প্রয়োজন নেই। ওর প্রয়োজন ডলারের। ডলারের মতো বড় অভিভাবক এখনো তৈরি হয়নি। আমি তোমার সঙ্গে যুক্তিতর্কে যেতে চাচ্ছি না। চাচ্ছ না কারণ তোমার কাছে তেমন কোনো যুক্তি নেই। ফকনার, তুমি এখন যেতে পারো। ফকনার উঠল না। নরম গলায় বলল, রবিনসন, আমার অবস্থা তোমার চেয়েও খারাপ। এই মিশনটির উপর আমার বেঁচে থাকা নির্ভর করছে। প্ল্যানটি তোমাকে করে দিতে হবে, প্লিজ। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলো ফকনার। গান বাজনায় তোমার কি এখনো আগের উৎসাহ আছে? ফকনার দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। ছোট্ট ছেলেটি দিব্যি নিজের মনে ঘুরছে, বকবক করছে। কি বলছে সে? ফকনারের ইচ্ছে হলো ছেলেটির কথা শুনতে। ফকনার, আমার একটু কাজ আছে। উঠতে বলছো? হ্যাঁ। আমি একটা খসড়া পরিকল্পনা করেছিলাম, সেটা একটু দেখবে? না। আমি দুঃখিত ফকনার। ফকনার উঠে দাঁড়ালো। ছোট্ট ছেলেটি বলল, চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আর আসবে না? খুব সম্ভব না। রবিনসন গেট পর্যন্ত এগিয়ে এলো। ফকনার বলল, তোমার নাতিটি চমৎকার। ও ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া ওরও কেউ নেই। ফকনার হাসল। হালকা স্বরে বলল, একমাত্র আমারই কোনো পিছুটান নেই। এক একবার মনে হয় এরকম একটা পিছুটান থাকলে বোধ হয় ভালোই হতো। আচ্ছা, চললাম। রবিনসন দেখল লম্বা লম্বা পা ফেলে ফকনার নেমে যাচ্ছে। ক্লান্ত মানুষের হাঁটার ভঙ্গি। হেঁটে যাচ্ছে, কিন্তু একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না। এর সত্যি কোনো পিছুটান নেই। মায়া মমতাও বোধ হয় নেই, নাকি আছে? প্রায় 10 বছর আগের একটা ঘটনা মনে পড়ল। ব্রাজিলে বড় ধরনের একটা অপারেশন। হার্বি ফকনার দলপতি। ঠিক করা হলো আহতদের নিয়ে কেউ মাথা ঘামাবে না। আহতদের ফেলে আসা হবে। উপায় নেই এছাড়া। কিন্তু হার্বি ফকনার একটা অদ্ভুত কাণ্ড করল। আহত রবিনসনকে পিঠে ঝুলিয়ে 21 কিলোমিটার দৌড়ে ফিরে এলো মূল ঘাঁটিতে। রবিনসন আজ সারাক্ষণ ভাবছিল। ফকনার পুরো ঘটনা
পুরনো ঘটনাটি তুলে তার উপর চাপ প্রয়োগ করবে, কিন্তু তা সে করেনি। রবিনসন দেখল ফকনার বড় রাস্তায় নেমে গেছে এবং এই দীর্ঘ সময়ে একবারও পিছনে ফিরে তাকায়নি। আশ্চর্য লোক। রবিনসন উঁচু গলায় ডাকল, ফকনার, ফকনার। ফকনার ফিরে তাকালো। তোমার খসড়া পরিকল্পনা দেখতে চাই। ফকনার দাঁড়িয়ে আছে, যেন রবিনসনের কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। রবিনসনের হঠাৎ মন দারুণ খারাপ হলো। সে নিশ্চিত জানে এই মিশন থেকে সবাই বেঁচে ফিরে আসবে, শুধু সে ফিরবে না। এসব জিনিস টের পাওয়া যায়। মৃত্যু খুবই গোপনে রক্তের সাথে কথা বলে। ফকনার পাহাড়ি ছাগলের মতো তত্তর করে উঠে আসছে। রবার্ট অবাক হয়ে দেখছে। একসময় সে আনন্দে হাততালি দিয়ে উঠল। শিশুরা মাঝে মাঝে অকারণেই উল্লসিত হয়। গামাল হাশিম লোকটি স্বল্পভাষী, দুর্বল এবং কাহিল এক মানুষ। এই অস্ত্র ব্যবসায়ীকে দেখে মনেই হয় না তিনি কোনো কাজ ঠিকভাবে শেষ করতে পারবেন। বয়স প্রায় 70-এর কোঠায়। কানে ভালো শুনতে না পাওয়ার জন্য ইদানিং তাকে হিয়ারিং এইড ব্যবহার করতে হচ্ছে। 2 মাস আগে বাঁ চোখে ক্যাটারেক্ট অপারেশন হয়েছে। অপারেশন ঠিকমতো হয়নি কিংবা কিছু একটা হয়েছে, যার জন্য এখন তিনি বাঁ চোখে কিছুই দেখেন না। 2-3 সপ্তাহ ধরে ডান চোখে অসুবিধা দেখা দিয়েছে। সারাক্ষণই চোখ দিয়ে পানি পড়ে। ডাক্তারের পরামর্শে বেশিরভাগ সময়ই তাকে চোখ বন্ধ করে রাখতে হয়। তার কথাবার্তা অবশ্য খুব পরিষ্কার। নিখুঁত আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলেন। অস্ত্রের ব্যাপারে তার জ্ঞানও চমৎকার। ফকনার বলল, আমাকে চিনতে পারছেন তো? আগে একবার আপনি অস্ত্র দিয়েছিলেন। 11টি ফরাসি সাব মেশিন গান আপনার কাছ থেকে কিনেছিলাম। SL-20। আমার নাম ফকনার, হার্বি ফকনার। আমার স্মৃতিশক্তি ভালো। একবার কাউকে দেখলে সাধারণত ভুলি না। এখন বলুন, কি করতে পারি আমি? 50 জন কমান্ডোর একটা দলকে আপনি অস্ত্র সরবরাহ করবেন। মিশনটি কি ধরনের? ছোট মিশন, কিন্তু বড় রকমের বাধার সম্মুখীন হবার সম্ভাবনা আছে। সম্ভাবনা সামনে রেখেই আমাদের তৈরি হতে হবে। আপনি ঠিক কি চান পরিষ্কার করে বলুন। আমার দলকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে 10 জন কমান্ডো। এরা সবাই নামবে প্যারাশুটের সাহায্যে। এদেরকে 7 দিন টিকে থাকার মতো সাজসজ্জায় সজ্জিত করতে হবে। বলুন, আমি শুনছি, থামবেন না। প্রতিটি ভাগে থাকবে 2টি লাইট মেশিন গান, 7টি রাইফেল এবং একটি অ্যাসল্ট ওয়েপন। গ্রেনেড পিস্তলও থাকবে সবার সঙ্গে। গামাল হাশিম চোখ মিটমিট করে আরেকবার তাকালেন, তারপর আবার চোখ বন্ধ করে ফেললেন। আমাদের অস্ত্রগুলি যেমন ধরুন AK-7.62 হলে ভালো হয়। গামাল হাশিম শীতল গলায় বললেন, AK-7.62 এবং RPG লাইট মেশিন গান, এই দুয়ের মিলন ভালোই হবে। এদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুটিতে একই গুলি ব্যবহার করা যায়। ঠিক আছে, তাই করুন। অ্যামুনিশন কি পরিমাণ চাই? যাদের কাছে থাকবে AK-7.62 তারা প্রত্যেকেই 10টি করে ম্যাগাজিন পাবে। এছাড়াও থাকবে বাড়তি 100 রাউন্ড গুলি। সেগুলো থাকবে বেনোডুলিয়ার বেল্টে। বেশ, এবার বলুন RPG লাইট মেশিন গানের জন্য কি পরিমাণ গুলি চান? প্রতিটি সাবমেশিন গানের সঙ্গে 5 রাউন্ডের 4টি কন্টেইনার। এছাড়া 3 জন কমান্ডো যে পরিমাণ গুলির বেল্ট নিতে পারে সে পরিমাণ বেল্ট। আমার মনে হয় আপনার দলে অন্তত কয়েকটি রকেট লঞ্চার থাকা দরকার। ঠিকই বলেছেন। 3টি RPG-2 রকেট লঞ্চার, প্রতিটির সঙ্গে 4টি রকেটের একটি প্যাকেট। গ্রেনেড কি পরিমাণ চান? সবার সঙ্গে থাকবে 4টি করে গ্রেনেড এবং 48 ঘন্টার রসদ। আমেরিকান হেলমেট, আমেরিকান T-10 প্যারাশুট। দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে। আমার মনে হয় অন্তত একটি ভারী অস্ত্র আপনাদের থাকা উচিত, যেমন ধরুন জার্মানির তৈরি পিন্টার 301, চমৎকার জিনিস, কিংবা ফ্রেঞ্চদের তৈরি ম্যাটমাইন মিলিমিটার। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সম্রাট, পর্ব 3। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।